আয়শা খানম মেয়ের পাশে বসে মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। ওনার আদরের শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন। তারপরেও মনে কেমন শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজনের একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না, ওনারও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি। ছটফটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটাকখানিও। যা বুদ্ধি আছে সব অকাজের, তবুও সকলের চোখের মণি। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজন মাহবুব। রাহা নিজের রুমে লাকেজ গোছাচ্ছে। গোছাচ্ছে বললে ভুল হবে, দলামোচড়া করে ভরে রাখছে। বেডের ওপর বসে রাহার কাজ দেখছে আকাশ। বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বউয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে এসে শুয়ে আছে। এখান থেকে যে যেতে হবে সেদিকে কারো খেয়াল নেই। ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদের বাড়ি, এখান থেকে যেতে হবে না কোথাও। চেঞ্জ করা নেই, তৈরি হওয়া নেই। তিনজন লম্বা হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। নিলয় আর রাফি আকাশের ফ্রেন্ড হলেও অসীম ফ্রি মাইন্ডের হওয়ায় ওর সাথেও ভালো সখ্যতা আছে দুজনের। তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম। শুধু শুয়ে নেই, অসীম কোন কোন মেয়ের সাথে কি চ্যাট করছে। কাট। অসীম কোন কোন মেয়ের সাথে কি চ্যাট করছে মেসেঞ্জারে সেসব দেখাচ্ছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি ফানি চ্যাটিং। তিনজন চ্যাট পড়ছে আর হুহা করে হাসছে। তিনজন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোটজনকে আরও উস্কানি দিচ্ছে। রাহা সব কিছু লাকেজে ভরে নেয়। আরেকটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলেই আকাশ ভ্রু কুচকে তাকিয়ে বলে, ওগুলো ব্যাগে ভরেছো কেন? নিয়ে যাব সেই জন্য। নিতে হবে না। কেন? তাহলে কি পরবো? আমি তো শাড়ি সামলে রাখতে পারি না। বাড়ি ফেরার সময় শপিং মল থেকে ড্রেস কিনে দেব, ওগুলো নিতে হবে না। এগুলো তাহলে কে পরবে? এখানে যখন আসবে তখন পরবে। কিছু না বলে মুখ বাঁকিয়ে ব্যাগটা আলমারির ভেতর রেখে লাগিয়ে দেয়। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। আকাশ রাহার দিকে তাকিয়ে থেকেই বলে, সবকিছু গোছগাছ হয়ে গেলে তৈরি হয়ে নাও, আবার মলেও যেতে হবে। রাহা কিছু না বলে আলমারি খুলে বোরকা হিজাব বের করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। বোরখা হিজাব দেখে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও তো চাচ্ছিল আজকের মল থেকে রাহাকে বোরকা হিজাব কিনে দেবে। আজকে মলে গেলেও ওর বউ অন্য ছেলেরা দেখবে, এটা নিয়েও ভাবছিল। আবার রাহাকে বোরকা হিজাব পরতে চাইবে, ব্যাপারটা নিয়েও ভাবছিল। কিন্তু রাহা তো আগে থেকেই বোরকা হিজাব পরে, তাই ওর মনের খচখচানি কমে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম্বার বের করে ডায়াল করে। রিং হতেই রিসিভ হয় অপর পাশ থেকে। কি করছিস? কেন? কেন আবার? বাড়ি ফিরতে হবে না? এখনই? না, 1 বছর পর। ফাজলামি করছিস? তৈরি হয়ে নে, একটু পরেই বের হব। অসীম কোথায়? কাছেই। তিন শয়তান এক জায়গায় হয়েছিস, তাই তো সব ভুলে গেছিস। তৈরি হয়ে নিচে আসবি সোজা। আচ্ছা বস, রাখছি। বলে ফোন রেখে দেয় রাফি। অসীমের দিকে তাকিয়ে বলে, তোর ভাইটা এমন কেন? সেটা ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কিভাবে বলবো। নিলয় উঠ, বের হতে হবে একটু পর। ধুর শালা, ঠান্ডার মধ্যেও বের হতে ইচ্ছে করছে নাকি? তোর বউ ঠান্ডার মধ্যে একা একা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠে বউর কাছে গিয়ে শুয়ে থাক। ঠিক বলেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলেই লাফিয়ে বেড থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে আসে রাহা আর আকাশ। নিচে আসতেই দেখে সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। মেয়েকে দেখে এগিয়ে যায় আয়শা খানম। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মায়ের কান্না শুনে 2 হাতে জড়িয়ে ধরে রাহা নিজেও কেঁদে ওঠে। মা মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে ড্রয়িং রুম।
মা বোনের কান্না দেখে রিশাদের চোখেও পানি চলে এসেছে। উপস্থিত সকলের মন ভারী হয়ে ওঠে দুজনের কান্নায়। প্রিয়তমা স্ত্রী আর আদরের মেয়ের কান্না সহ্য করতে না পেরে উল্টো দিকে ফিরে বাড়ির বাইরের দিকে এগিয়ে যায় রেজওয়ান মাহবুব। যেতে যেতে হাত দিয়ে চোখের পানি মুছে নেয় বারংবার। কাঁদতে কাঁদতে আয়শা খানমের অবস্থা খারাপ হয়ে যায়। রিশাদ মাকে জড়িয়ে ধরে রাহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এক হাতে বোন, অন্য হাতে মাকে জড়িয়ে ধরে রাখে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাহা। মা বোনের কান্না বন্ধ করার জন্য রিশাদ বলে, কি শুরু করেছো আম্মু? ডাক্তার তোমাকে বেশি কান্না করতে নিষেধ করেছে তো? মাথা ব্যথা শুরু হবে আবার। শান্ত হও, বুক ব্যথা করবে। রাহা, তুই কেন কাঁদছিস? দুদিন পরে তো আবার গি- গিয়ে নিয়ে আসবো। কাঁদছিস কেন এখন? চুপ কর, তোর কান্না দেখে আম্মু আরো বেশি কাঁদছে। নীলা এসে রাহাকে ধরে। রাহা ভাবিকে জড়িয়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। রিশাদ ওর মাকে ধরে সোফায় বসায়। মেয়ের এক গ্লাস পানি এনে দেয়। পানি খাইয়ে দিয়ে চোখের পানি মুছে দেয়। মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? দুদিন পরে আবার নিয়ে আসবো, বেশি দূর তো নয়। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। কাট। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। বিয়ের দিন বিদায়ের সময় রাহার আম্মু আব্বু ভাই ভাবি কান্না করলেও রাহা কান্না করেনি। কিন্তু সে রাহা আজ এভাবে কান্না করছে গলা ছেড়ে। একে একে সবাই বাড়ির বাহিরে বেরিয়ে আসে। রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রাহার দাদি। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে গত 10টা বছর যাবৎ রাহা তার ঘুমের সঙ্গী। কত শত রাত গল্প শুনিয়ে শুনিয়ে রাহাকে ঘুম পাড়িয়েছে। জড়িয়ে না ধরলে মেয়েটা ঘুমোতেই চায় না। তার বুকের ওমেই ঘুমিয়ে থাকতো নাতনিটা। একটা রাত তাকে ছেড়ে কোথাও থাকতো না। সেই নাতনি গত 2 রাত ধরে তার কাছে ঘুমায় না। আবার কতদিন পর দেখতে পাবে তারও ঠিক নেই। এখন বিয়ে দিয়েছে, চাইলেই যখন তখন নিয়ে আসতে পারে না। ভাই ভাবি দাদি আব্বু সবাইকে জড়িয়ে ধরে কান্না করে অনেকটা সময় ধরে কান্না করে অনেকটা সময় ধরে। রিশাদ নিজেই বোনকে কারে বসিয়ে দেয়। আকাশের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রু টলমল চোখে বলে, আকাশ, তোমার বোন হতে পারে, বড় হলেও বুদ্ধি শুদ্ধি হয়নি তেমন। ওর সব কিছু বেখেয়ালিপানা, নিজের কাজ নিজে করতে জানে। 16 বছরের হলেও 5 বছরের বাচ্চাদের মতন কাজকর্ম করে। তবে বুঝিয়ে বললে সবই বুঝে। ওকে তুমি যা বলবে, যেভাবে বলবে সবই করবে ঠিক সেভাবেই। তবে পরে আবার ভুলেও যায়। ছটফটে চঞ্চল প্রকৃতির তো, তাই গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবাই জানে রাহার বিষয়। আমরা ওর ব্যাপারে কিচ্ছু লুকাইনি, সব বলেছি। ভাইয়া, আমার বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি। আমাদের সকলের বড় আদরের মেয়ে রাহা ছোটবেলা থেকেই আহ্লাদেই বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি। এখন থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতন করে গড়ে নিও। বেশি যা বেশি যা লাগে আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে বলে দেব দুষ্টুমি না করতে। সবশেষে একটা কথাই বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখার যত্নে রাখবে, কিন্তু রাহা আর 5টা মেয়ের মতন হলেও আমার এতে টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার। আপনি টেনশন ফ্রি থাকুন। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে ফ্যামিলির। বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হয়েও, ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলের খেয়াল রাখবেন। আন্টিকে ভালো ডক্টরের কাছে নিয়েন। ইনশাল্লাহ। সকলেই বিদায় নিয়ে চলে যায়। কারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাহা। পেছন থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভেতরের দিকে আগায় রেজওয়ান মাহবুব, সাথে রিশাদ, নীলা আর রাহার দাদি। শপিং মলের সামনে এসে দাঁড়ায় আকাশের কার। কার থেকে বেরিয়ে আসে রাহা, আকাশ আর অসীম। ভেতরে প্রবেশ করে রাহাকে আকাশ বলে, কোনটা কোনটা পছন্দ হয় দেখো। রাহা আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার যা পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমি পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো। আমি কখনো ড্রেস করতে পারি না। আজ করো। আমার পছন্দ খুবই বাজে।
আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সব সময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দ মতো নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করে। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহা নেই। অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটি শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক্সের শপ। আকাশ বুঝতে পারে না দুজনকে দেখছে এভাবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতোই তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা দুই হাত দিয়ে সোজা করে ধরে বলে, বাবির ওটা 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 পছন্দ হয়েছে, কিনে দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতরে তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি। অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল চড়িগুলো নিজেই রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা একই হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে। আশেপাশে যে কয়েকজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হা করে কি দেখছিস? আমি মোটো হা করে দেখছি না। ওই জ্যাকেটটাতে বাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা। পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরও যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজেই রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি, ফুচকা খাবেন? এইখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নীরবতা দেখে অসীম বলে, নীরবতা সম্মতির লক্ষণ। চলুন তাহলে। বলেই আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতর রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অস্বাস্থ্যকর, জানিস না? এখান থেকে চল, রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতে দোকানের ফুচকার যে টেস্ট, সেটা রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্টে খাও, আমরা এইখানেই খাবো। মামা, জাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ভাবি, আপনি জাল বেশি খান না? হুম। আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না। বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি, আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছ, ভাবি ছোট মানুষ না। রাহা, তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়েছি, কিছু হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজন একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে।
আকাশ রেগে তাকাতেই আবার খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখ হা করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়, নিজের পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলে, মামা, এত জাল দিয়েছেন কেন? মামা, আপনি তো বেশি করে ঝাল দিতে বললেন। তাই বলে এত বেশি জাল? বাবা গো, ভিতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলেই বেশি বেশি ঝাল দিতে বলে। খাওয়ার পর অসীমের মতোই বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরও মরিচ কুচি নেয়। খাওয়ার পর আধা হাত জিব্বা বের করে হা হা করে থাকে। অসীম একটা পানির বোতল কিনে রাহার হাতে দেয়। কয়েক ঢোক খেতে বোতল অসীমের হাতে দেয়। পালা করে মুহূর্তেই হাফ লিটারের পানির বোতল খালি করে ফেলে। একপাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলেছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানেই থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতেও যেতে হবে? হুম। হুম বলে কারোর দিকে এগিয়ে যায় দুজন। আকাশ কারের ডোর খুলে দিতেই রাহার সামনের সিটে উঠে বসে। অসীম পেছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, মাথা বন বন করছে। আরে খা, ঝাল বেশি দিয়ে। নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে? তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, ঝাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে, মুখটা হা। গোলাপি ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে গেছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবার কারের কাছে আসে। আকাশের হাতে দুটো চকলেট, দুটো মিনারেল ওয়াটারের বোতল, দুটো কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনের পেট ফুলে ড্রাম। গাড়ির ভেতর প্রবেশ করে আকাশের কার। দুজনকে নামিয়ে দিয়ে কার থেকে শপিং ব্যাগ আর লাকেজ বের করে অসীমের হাতে ধরিয়ে দেয়। কার পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারা বাড়ি তো ঠিকই মাথায় নিয়ে ঘুরিস, আর এই দুটো জিনিসের ভর নিতে পারছিস না। আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মিলা রাহার হাত ধরে ভেতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফায় এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞেস করে সকলকে। আস্তে আস্তে সকলের কথার উত্তর দেয় রাহা। রাহাকে ওর রুমে নিয়ে যাও, বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিক। মিলা নিয়ে যায় রাহাকে। রুমের সামনে রেখে চলে আসে নিচে। রাহা ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ পরনের পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাহা বোরকা হিজাব খুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেড়ে বসে রইল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আকাশের রুমে চারো করে নজর বুলে নেয়। খুব বেশি কিছু নেই রুমে। খোলামেলা বড়সড় রুমটা। বাড়িটা বেশ পুরনো, রং পরিবর্তন করার কারণে চকচকে চকচকে হয়ে আছে। বেশ বড় দোতলা বাড়ি। আকাশদের জয়েন্ট ফ্যামিলি। আকাশের বাবা সবাই ছোট। শেখ বাড়ির বড় ছেলে আফজাল শেখ, তার ছোট একটি বোন আসিয়া বেগম। সবার ছোট আকাশের বাবা আমজাদ শেখ। শেখ বাড়ির ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তিনজনের। এখন শুধু অসীম বাকি আছে, আর ওর বিয়েও অনেক দেরি। একা রুমে থাকতে রাহার এখন ভয় লাগছে। মনে হচ্ছে বেডের নিচে কেউ আছে। ব্যালকনি থেকে কেউ ওকে দেখছে। দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই কারেন্ট চলে যায়। সাথে সাথেই পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায়। রাহা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে নেই।
এতটুকু আলো নেই রুমে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দ হতে দেরি, রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না। এত জোরে রাহাত চিৎকার করেছে যে ড্রয়িং রুমের সবাই ভয় পেয়ে গেছে। আকাশ দৌড়ে উপরে উঠে আসে, ওর পেছনে পেছনে বাড়ির সবাই। আকাশের ফোনের টর্চ অন করা ছিল। রুমের ভিতরে প্রবেশ করে দেখে রাহাত 2 হাতে মাথা চেপে ধরে চিৎকার করে চলেছে। আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখেই বলে, রাহা কি হয়েছে? রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আ ভূত! আকাশ দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে, আমি ভূত না, আমি আকাশ। না, ভূত! আর বাঁচাও! ভূত খেয়ে ফেলবে আমাকে! বাঁচাও! ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে। আকাশ রাহার হাত টেনে ধরে, ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে, চোখ খোলো, দেখো আমি আকাশ, ভূত না। ভূত বলতে কিছু নেই। রাহা চোখ খুলে আকাশকে দেখেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওখানে ভূত ছিল, আমি দেখেছি। বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়েছিল। অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট নিয়ে রুমে প্রবেশ করে। পুরো রুমে লাইট দিয়ে খুঁজেও ভূত পায় না। আকাশের বুকে ঘাপটি মেরে তখনও থরথর করে কাঁপছে রাহা। ভূত নেই রাহা, তুমি ভুল দেখছো। দেখো রুমে কিছু নেই। আমি দেখেছি, বড় বড় দুটো জল জলে চোখ আমার দিকে তাকিয়েছিল। পেছন থেকে অনন্যা শেখ বলে, রাহাকে নিয়ে বিছানায় বসা আগে। আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুডি। আকাশ রাহার হাত ধরে বেডে নিয়ে বসায়। রাহা ছাড়ে না আকাশকে। আকাশের লজ্জা করছে বাড়ির সকলের সামনে এভাবে ওকে ধরে রাখায়। নিঝুম এক গ্লাস পানি এনে দেয়। আকাশ পানি রাহাকে খাইয়ে দেয়। সকলেই রাহার সামনে এসে দাঁড়ায়। রাহার হাত পা তখনও কাঁপছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, মা, ভূত নেই আমাদের বাড়িতে, তুমি ভুল দেখেছো হয়তো। না মানে, ওখানে ছিল টেবিলের উপরে, আমাদেরকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল। অনন্যা শেখ একটু ভেবে বলে, মা, ওটা ভূত ছিল না, ওটা তো সন্ধ্যার মিটি ছিল। ওই ভূতের নাম মিটি। রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম, নিঝুম আর মিলা। সমুদ্র আর বাড়ির সকলে মুচকি মুচকি হাসছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অনন্যা শেখ হাসি বন্ধ করে বলে, ওটা ভূত না, সন্ধ্যার বিড়াল, বিড়ালের নাম মিটি। রাহা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে নাক টেনে বলে, মিটির চোখে কি লাইট লাগানো হয়েছে? আবার হেসে ওঠে সবাই। তুমি জানো না, অন্ধকারে বিড়ালের চোখে লাইট জ্বলে? না, ওদের চোখে কোনো লাইট জ্বলে? আল্লাহ তাআলা ওদের অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছে, তাই অন্ধকারে ওদের চোখ জ্বলজ্বল করে। এই রুমে হয়তো মিটি এসেছিল। হতে পারে। অসীম এদিক সেদিক চোখ বুলাচ্ছে। ভোরের দিকে তাকিয়ে দেখে মিটি ডোরের সামনে দাঁড়িয়ে রুমের ভিতরে উকি দিচ্ছে। অন্ধকার চোখ দুটো জ্বলজ্বল করছে। অসীম মিটির দিকে তাকিয়ে বলে, বেচারা মিতি এতটাই ভয় পেয়েছে যে যে এখন আর রুমেই আসছে না। বেচারা বোধহয় হার্টের রোগী হয়ে গেছে ভয় পেয়ে। অসীমের কথা শুনে সকলে ডোরের দিকে তাকায়। মিটি ডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভোরের দিকে তাকিয়ে। কাট ভেতরের দিকে তাকিয়ে। কারেন্ট চলে আসতে মিটি এক দৌড়ে নিচে চলে যায়। আকাশ আর রাহাকে রুমে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে যেতেই অদ্ভুত চোখে তাকায় আকাশ রাহার দিকে। মেয়ের শক্তি আছে বলতে হয়। এমন জোরে ধাক্কা দিয়েছে যে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে। তবে রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে যেখানে মিটি বসেছিল। ২৭ বছরের সিঙ্গেল জীবনের ইতি টেনে বিয়ে করেছে আকাশ। বিয়ের সব নিয়মকানুন শেষ করে বাসর ঘরের সামনে এসে দাঁড়ায়। সাথে দাঁড়িয়ে আছে বন্ধু নামের শত্রুগুলো আর কাজিন মহল। টাকা ছাড়া কেউ তাকে ঘরে প্রবেশ করতে দেবে না। বাহির থেকে ডোর লক করে দাঁড়িয়ে আছে সবাই। সকলের দাবি বাসর ঘরে প্রবেশ করতে হলে ২০,০০০ টাকা দিতে হবে। অনেক তর্ক বিতর্ক করার পর ৫,০০০ টাকা দিয়ে বিদায় করে সকলকে। আকাশের হাতে চাবি তুলে দিয়ে সবাই চলে গেছে।
লম্বা করে শ্বাস নিয়ে ডোর খোলে আকাশ। গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে ডোর লক করে বেডের দিকে তাকায়। লম্বা করে শ্বাস নিয়ে ডোর খোলে আকাশ। গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে ডোর লক করে বেডের দিকে তাকায়। আহা, ওর সুন্দরী বউটা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছে, আর বদমাইশগুলো ওকে রুমে আসতে দিচ্ছিল না। এক হাত সমান লম্বা ঘোমটা টেনে বেডে বসে আছে আকাশের বিয়ে করে আনা নতুন বউ। আকাশ আস্তে করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। বরের উপস্থিতি টের পেয়েছে আগেই। শব্দ করে সালামের জবাব না দিয়ে আস্তে করেই দেয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায় আস্তে আস্তে। বরের পা ছুঁয়ে সালাম করার জন্য এক পা আগাতেই ধারাম করে ওপর হয়ে পড়ে যায় আকাশের পায়ের উপর। হকচকিয়ে যায় দুজনেই। নিজেকে স্বাভাবিক করে নতুন বউয়ের হাত ধরে টেনে দাঁড় করায় আকাশ। লজ্জায় মাথা নত করে নেয় নতুন বউ। আকাশ বউয়ের দিকে তাকায়। সর্বনাশ করেছে। বউয়ের দোপাট্টা, শাড়ির আঁচল আর কোমরে গুজে রাখা শাড়ি বাদে বাকি শাড়ি খুলে পড়ে গেছে। লুটোপুটি খাচ্ছে ফ্লোরে। উন্মুক্ত হয়ে গেছে ফর্সা সরু পেট কোমর। আকাশ চোখ সরিয়ে নেয়। ব্যথা পেয়েছো? দুদিকে মাথা নাড়ায় নতুন বউ, যার অর্থ সে ব্যথা পায়নি। ইতস্তত বোধ করে আকাশ। তারপর ভাবে, বউটা তো ওর নিজেরই, এখানে লজ্জা পাওয়ার কি আছে, আর ইতস্তত বোধ করার কি আছে? একটু পরে তো ও নিজেই শাড়ি খুলে নিত। সব অস্বস্তি লজ্জা দূরে ঠেলে নিচু হয়ে নতুন বউয়ের শাড়ি তুলে নেয় হাতে। শাড়ি ঠিক করতে পারবে? দুদিকে মাথা নাড়ায়। ঠিক করতে পারবে না। দুদিকে মাথা নাড়ায়। ঠিক করতে পারবে না। আকাশ ভাবে ওর ভাবিকে ডাকবে, তারপর আবার ভাবে ঠিক করার কি দরকার, একটু পরে তো খুলবেই। নিজেকে এলোমেলোভাবে গুছিয়ে বউর দিকে তাকিয়ে বলে। শাড়ি কোমরে গুজে নাও। আকাশের হাত থেকে শাড়ির এলোমেলো কুচি নিজের হাতে তুলে নিয়ে কোমরে গুজে নেয়। আকাশ কি দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। এর মধ্যে আবার নিচু হয়ে সালাম করতে যায় নতুন বউ। আকাশ বউয়ের বাহু ধরে আটকে দিয়ে বলে, সালাম করতে হবে না, বেডে গিয়ে বসো। বউ গুটি গুটি পায়ে হেঁটে বেডে গিয়ে বসে। আকাশ নিজের মনে খুশি হয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটা বক্স বের করে, বেডের দিকে এগিয়ে যায়। বউয়ের সামনে এসে বসে বেডে। তোমার বাঁ হাতটা দেখি। হাত বাড়িয়ে দেয় বউ। বক্স খুলে একটি রিং বের করে আঙুলে পরিয়ে দেয়। দেনমোহর আগেই পরিশোধ করে দিয়েছে। নাম কি তোমার? জামিলা রাহা। বউয়ের ভয়েস প্রথম শুনে থা হয়ে যায় আকাশ। একদম চিকন রিনরিনে কণ্ঠস্বর, যেন একটা বাচ্চা মেয়ে। আমার নাম জানো? হ্যাঁ, কি? আকাশ আহমেদ। আকাশ হাত বাড়িয়ে রাহার ঘোমটা সরিয়ে মুখের দিকে তাকায়। মুখ দেখে তো ঝটকা খায় আকাশ। দেখে মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে। মেকআপ কম থাকার দরুন বয়সটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? এবার 9 শেষ করলাম, 10-এ উঠবো। রাহার মুখ থেকে এমন কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। বয়স কত তোমার? 16 বছর। এবার তো আকাশের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার দশা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাহার মুখের দিকে। এই ছোট্ট মেয়ের সাথে ওর মা ওকে বিয়ে করিয়ে দিল। 11 বছরের গ্যাপ দুজনের বয়সের মাঝে। মায়ের কথা শুনে মেয়ে না দেখে বিয়ে করার ফল। মা বলেছিল মেয়েটি ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত ছোট সেটা তো বলেনি। মায়ের মুখে মেয়ের কথা বর্ণনা শুনে আর দ্বিমত করেনি আকাশ। মা বলেছিল মেয়েটি পড়াশোনা করছে এখনো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান, বড় ভাই আছে। ভাই বিয়ে করেছে 6 মাস আগে। রাহার ভাইয়ের সাথে আকাশের দেখা হয়েছিল। আকাশের বয়সী রাহার বড় ভাই রিশাদ। সেই অনুযায়ী আকাশ ভেবেছিল রাহার বয়স কম হলেও আনুমানিক 19-20 হবে। রাহার ফটোও দেখেছিল, সেখানেও রাহাকে দেখতে 19-20 বছর বয়সী মনে হচ্ছিল।
কিন্তু এই রাহার বয়স তো মাত্র 16 আর ওর বয়স 27 বছর। বয়সের এতটা গ্যাপ কিভাবে মানিয়ে নেবে একে অপরের সাথে? মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে বসে রইল আকাশ। মাথাটা কেমন ভো ভো করে ঘুরছে। কার ওপর রাগ করবে, বাবা মায়ের ওপর, নিজের ওপর, নাকি রাহার ফ্যামিলির ওপর? ওর বাবা মা না হয় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে ঠিক করেছে, কিন্তু রাহার বাবা মা, ওনারা কিভাবে এত বড় একটা ছেলের সাথে নিজেদের মেয়ের বিয়ে দিল? একবারও বিবেকে বাঁধল না মেয়ের থেকে ছেলে 11 বছরের বড়? এটা কি ওনারা জানতো না? নাকি ওর বাবা মা বলেনি ছেলের বয়স কত? এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? 18 বছর বয়সী হলেও একটা কথা ছিল, 16 বছর বয়স। এই বিষয়টা মানতে খুব কষ্ট হচ্ছে আকাশের। এখন কি করবে? যা হবার হয়ে গেছে। এখন কিছু বলেও লাভ নেই। এখন কিছু বলতে গেলেও শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। চুপ করে বসে রইল মাথা নিচু করে। রাহাও চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু রাহার ছোট মাথায় কিছুই ধরছে না। রাহা নিজেও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। অনেক ভাবনা চিন্তার পর বেড থেকে উঠে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে বলে, এ ভারী শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? উঠে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। মাথা নাড়িয়ে সাইজা নিয়ে বেড থেকে নামার জন্য উদ্যত হয় রাহা। তখন কার কথা স্মরণ হতেই রাহাকে সাবধান করে বলে, দেখে নামো, আবার পড়ে যেও না, ব্যথা পাবে। আস্তে আস্তে নেমে আসে রাহা। লাগেজ খুলে হালকা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাহার শাড়ি পরা দেখে আকাশের গম্ভীর মুখে মৃদু হাসির রেখা দেখা যায়। রাহা শাড়িটা সোফার ওপরে রেখে জুয়েলারিগুলো খুলতে শুরু করে। আকাশ তাকায় রাহার মেকআপবিহীন মুখের দিকে। বাচ্চা বাচ্চা মুখের আদল এখনও কাটেনি, শুধু লম্বায় বড় হয়েছে। চেহারাটা মায়ায় ভরা, দেখেই প্রশান্তিতে ভরে যায় মন। কিন্তু বউটা এখনও অনেক ছোট। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আকাশ টি শার্ট ট্রাউজার নিয়ে নিজেও ওয়াশরুমে প্রবেশ করে। পরনের শেরওয়ানি পায়জামা খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। এতদিনের সাজানো স্বপ্নটা এক মুহূর্তেই শেষ। বাসর রাত নিয়ে কত শত স্বপ্ন ছিল, সেই বাসর রাতটাই মাটি হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকায়। রাহা ঘুমিয়ে গেছে। সারাটা দিন অনেক ধকল গেছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। সেই দুপুর থেকে ভারী শাড়িটা পরেছিল। তারপর এত এত নিয়মকানুন সব মিলিয়ে ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে গেছে। আকাশ হাত মুখ মুছে নিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম ধরা দেয় না দু চোখে। মস্তিষ্ক এখনও ভো ভো করছে। কেমন যে রাগ হচ্ছে বাড়ির সকলের উপর। কেউ একটা বার বলল না মেয়ের 16 বছর বয়স, মাত্র 9-এ পড়ে। বাবা মায়ের পছন্দের বিয়ে করতে চেয়েছে, তাই বলে এই পুচকে মেয়ের সাথে বিয়ে করিয়ে দেবে? একটা বার মেয়ে দেখতে যাওয়া উচিত ছিল। সব কিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি। সব কিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়ার দরুন এখন বাসর ঘরে বিয়ে করা বউয়ের পাশে শুয়ে আছে 2 হাত সমান দূরত্ব বজায় রেখে। তাও এই শীতের সময়। এই দুঃখ কোথায় রাখবে আকাশ? আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু আকাশের চোখে ঘুম দেখা দেয় না। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে আকাশ। একটু পর অনুভব হয় ওর শরীরের ওপর ভারী কিছু উঠে এসেছে। পাশ ফিরে তাকাতেই দেখে রাহা ঘুমের ঘরে ওকে জড়িয়ে ধরে হাত পা উঠিয়ে দিয়েছে শরীরের ওপর। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নেয় আকাশ। আস্তে আস্তে কাত হয়ে শুয়ে রাহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু উল্টো রাহা আরও ভালোভাবে জড়িয়ে ধরে আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদরে বিড়াল ছানার মতো। এক মুহূর্তের জন্য হার্টবিট মিস যায় আকাশের। একটু পরেই অস্বাভাবিক গতিতে বিট করতে শুরু করে আকাশের হার্ট।
জীবনের প্রথম কোনো নারী ওর এত কাছে, তাও ওর বুকেই লেপ্টে ঘুমিয়ে আছে। কেমন একটা অপরিচিত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসের সাথে পূর্বে সাক্ষাৎ করেনি আকাশ। আস্তে আস্তে রাহার শ্বাস ঘন হয়। ভারী গরম শ্বাস আছড়ে পড়ে আকাশের বুকে। রাহাকে দূরে সরিয়ে দিতে চেয়েও সরাতে পারে না আকাশ। রাহার অধিকার আছে ওর বুকে ঘুমানোর, সেই অধিকার নষ্ট করতে পারে না আকাশ। বিড়বিড় করে বলে, এই রাহা, দূরে যাও আমার থেকে। বাসর রাতে বউ এভাবে জড়িয়ে ধরে এত কাছে শুয়ে থাকলে নিজে কিভাবে কন্ট্রোল করব? আমাকে পাগল করতে চাইছো নিজের শরীরের মাতাল করা সুবাস দিয়ে? আমি কন্ট্রোললেস হয়ে গেলে সামলাতে পারবো না কিন্তু, তাই আগেই দূরে সরো। কিন্তু আকাশের কথাগুলো রাহার কর্ণকুহরে পৌঁছায় না। রাহা তো ঘুমে বিভোর, দিন দুনিয়া সব ভুলে গেছে। অটোমেটিক আকাশের 2 হাত জড়িয়ে ধরে রাহাকে বুকের মাঝে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে অনেক কিছু বলে। রাহা ঘুমের ঘরেই একটু পর পর নড়াচড়া করে ওঠে। আকাশ ভালোভাবে দুজনের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নেয়, বুকের সাথে মিশিয়ে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যায়। রাতে আর খায় না রাহা। জোর করেও তাকে কিছুই খাওয়ানো যায় না, পানি ব্যতীত। রাহার সাথে সাথে অসীমও কিছু খায় না। বাড়ির সকলে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায় শোয়ার জন্য। আকাশের ফ্রেন্ড নিলয় আর রাফি রাহাদের বাড়ি থেকে ফিরেই নিজেদের বাড়ি ফিরে গেছে। আকাশ রাহাকে সাথে নিয়ে নিজের রুমে আসে, ডোর লক করে রেখে বেড ঠিকঠাক করে দেয় শোয়ার জন্য। রাহার দিকে তাকিয়ে বলে, শুয়ে পড়ো। আপনি কোথায় যাবেন? কোথায় যাবে? তাহলে আপনিও আসুন। ফ্রেশ হয়ে আসি, তুমি শুয়ে পড়ো। রাহা বেডে উঠে বসে, ব্ল্যাঙ্কেট উঁচু করে ভেতরে ঢুকে যায়। হাত পা উসখুস করছে কাউকে জড়িয়ে ধরার জন্য। ঘাড় কাত করে ওয়াশরুমের দিকে তাকায়। এই আকাশ এখনও আসছে না কেন? এপাশ ওপাশ করতে শুরু করে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে এগিয়ে আসতেই দেখে রাহা এখনও নড়াচড়া করছে। লাইট অফ করে ড্রিম লাইট অন করে। বেডে এসে শুতেই রাহা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার থেকে কাত হয়ে শুতেই রাহা আকাশের বুকের সাথে লেপ্টে হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। মুচকি হেসে আকাশ নিজেও পেঁচিয়ে ধরে রাহাকে। এতক্ষণ ঘুমাচ্ছিল না, হুম, এখন ঘুমাও। গল্প বলুন। আমি গল্প বলতে জানি না। এত বড় একটা মানুষ হয়ে গল্প বলতে জানেন না? না, তুমি বলো, আমি শুনি। আমিও তো বলতে পারি না। তাহলে চুপচাপ ঘুমাও। না না, ঘুম আসবে না, আপনি গল্প বলুন। আমি সত্যি গল্প বলতে পারি না, কেন পারবেন না? কখনো শুনিনি তাই। তাহলে আমি বলি। বলো। রাহা গল্প বলতে শুরু করে। এক দেশে এক রাজা, আরেক দেশে এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে। এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনো বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে, আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্টবিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এভাবে নতুন বউ জড়িয়ে ধরে রাখলে কোনো নতুন জামাই কিভাবে ঠিক থাকবে? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতেই রাহা আরও ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় রাহার মুখ। আকাশ ওপরের দিকে মুখ করে তাকায়। আল্লাহ, ধৈর্য দাও, না হলে বউটাকে আর একটু বড় করে দাও। নিজে বলে নিজেই হাসে। কাঁদ। নিজে বলে নিজেই হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে, বললেই তো বড় হয়ে যাবে না। সকালে 8টায় ঘুম থেকে উঠে রাহা বেডে শুয়েই এদিক ওদিক মুচড়ামুচড়ি করে। চোখ মেলে তাকায়, বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছে করছে না। মাথা থেকে আবার শুয়ে পড়ে। ঘুমনের জন্য চোখ বন্ধ করতেই
স্মরণ হয় দাদির বলে দেওয়া কথা। ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা আর শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে নাকি জিজ্ঞেস করবি, যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। ইচ্ছা না শুয়ে থাকলেও বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়েছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুলতুলে বলে, ওই তো ছোট মা আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। নীল রঙা থ্রি পিসের উপরে ব্ল্যাক কালারের জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশের চোখ আটকে যায় রাহার দিকে। নিঝুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিঝুমের পাশে বসে। সকলের হাতেই চায়ের কাপ। মিলা রাহার জন্য এক কাপ চা নিয়ে আসে। রাহা, চা খাও। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি হেসে বলে, না। আজ খাও। রাহা হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। এক চুমুক দিতেই লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ের চুমুক বসিয়ে দিয়েছে। নিঝুম নিজের কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে, জিহ্বা পুড়ে গেল আপু। মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সহ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশটা থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না? সব কিছুতেই কিছু না কিছু ভুল করেই। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়েছে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সোফায় বসে আবার। কাজের বয়সে ভাঙা চায়ের কাপ আর জায়গাটুকু পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিচ্ছ কেন মা? ফোঁ দিয়ে ঠান্ডা করে খাবা না? আমি তো বুঝতে পারিনি চা এত বেশি গরম। রাহার কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম। গরম ধোয়া ওঠা চা দেখেও বুঝতে পারেনি চা এত গরম। আমজাদ শেখ রেগে তাকাতেই মুখে আঙুল চেপে মুখ বন্ধ করে নেয়। আজলান শেখ রাহার দিকে তাকিয়ে বলে, মুখে জ্বালা কমছে মা? বেশি না আব্বু, একটু একটু। ঠান্ডা পানি খাও মা, এরপর থেকে চা খেলে ফোঁ দিয়ে ঠান্ডা করে খাবে। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বুয়া কিচেনে যেতেই অনন্যা শেখ বলে, ড্রয়িং রুমে কি পড়ার শব্দ হলো? নতুন বউ গরম চা মুখে দিয়া মুখ পুরাইয়া ফালাইছে, হাত থেকে চায়ের কাপ পইরা ভাঙ্গা গেছে। অনন্যা শেখ বিচলিত হয়ে বলে, রাহা কান্না করছে কি? না। অনন্যা শেখ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্রের মা চুলা থেকে তরকারি নামিয়ে বাটিতে ঢেলে নেয়। খাবার টেবিলে সাজিয়ে মিলা সবাইকে ডাকে খাওয়ার জন্য। খাবার খেয়ে সমুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্য। সকালের এক ব্যাচ পড়ে এসেছে। সমুদ্র কলেজের ইংরেজি প্রফেসর। কলেজের পাশাপাশি 2 ব্যাচ টিউশনি পড়ায়। আমজাদ শেখ আর আজলান শেখ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা 2 ভাই মিলে ছোটোখাটো একটা ব্যবসা করে। ব্যবসার পাশাপাশি তাদের বাজারে চড়াটে দোকান ভাড়া দেওয়া আছে। আকাশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। সব মিলিয়ে খুব ভালোভাবে দিন কেটে যায় শেখ পরিবারের। আকাশ অফিস থেকে ছুটি নিয়েছে বিয়ে উপলক্ষে। ছুটি এখনও শেষ হয়নি, আরও 3 দিন আছে ছুটি। অসীম অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। নিঝুমের বিয়ে হয়ে গেছে। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। সমুদ্রের বউ নীলা সমুদ্রের ফুফাতো বোন। প্রণয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। অনন্যা শেখ আর সমুদ্র শেখের মা সাইমা শেখের মধ্যে খুব ভালো সম্পর্ক। দুজন যা হলেও তাদের মধ্যকার সম্পর্ক আপন বোনের মতোই। মিলা রাহা আর নিঝুমকে সাথে নিয়ে ছাদে যায়। চারদিক এখনও ঘন কুয়াশায় ঘেরা। সূর্য উঁকি দিচ্ছে একটু একটু করে। হয়তো কিছু সময়ের মধ্যে কুয়াশা কেটে যাবে। রাহা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলায়। আকাশদের বাড়ির সামনে ডান দিকে গাছের বাগান। নানান রকমের ফল গাছ ভরা। সব কিছু ছাপিয়ে রাহার চোখ আটকে যায় বরই গাছের দিকে। থোকায় থোকায় বরই ধরে আছে। তবে বরইগুলো এখনও ছোট ছোট। খাওয়ার উপযুক্ত সময় হয়নি।
মিলা এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা ঘাড় ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুচকি হাসে। রাহাও মুচকি হাসে। নিঝুম এসে দাঁড়ায় রাহার অপর পাশে। মিলা রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না। নিঝুম চোখের ইশারায় বলছে বলার জন্য। রাহা, জি ভাবি। রাতে ঘুম কেমন হয়েছে? খুব ভালো। শীত করেনি রাতে? না। আকাশ তোমাকে আদর করে না? না। সত্যি আদর করে না? না। তুমি আদর করতে বলো না? না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আদর করতে বলবো? আমি এখন বড় হয়ে গেছি। রাতে তোমাদের মধ্যে কিছুই হয় না? কি হবে? নিঝুম চোখের ইশারায় মিলাকে না করে আর কিছু জিজ্ঞেস করার জন্য। মিলাও কিছু বলে না আর। মিলার চোখ নিচের দিকে যেতেই দেখে অসীম বাড়ি থেকে বের হচ্ছে। ছাদের উপর থেকে ডেকে বলে, অসীম, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? পেয়ারা পেরে দিয়ে যা। পেরে খাও? আমি পারবো না। আমি গাছে উঠতে পারি? তো আমি কি এ শীতের মধ্যে সকাল সকাল এই গাছে উঠবো নাকি? তুই ছেলে মানুষ, তোর আবার শীত করে নাকি? না, ছেলেদের শীত করে না। পেরে দিয়ে যা। নিচে আসো তাহলে। তুই পেরে উপরে ঢিল ছুঁড়ে দে। ওভাবে দিলে নষ্ট হয়ে যাবে। হবে না, তুই দে। অসীম আশেপাশে তাকিয়ে বাঁশ খুঁজতে শুরু করে। পেয়েও যায়। বাঁশটা হাতে তুলে নিয়ে পেয়ারা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। খুঁজে খুঁজে বের করে পাকা পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা পেরে কুড়িয়ে নেয়। হাতে নিয়ে ছাদে উঠে যায়। মিলার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো তোমার পেয়ারা, আমার লেট করিয়ে দিল। অমন ভাবে বলছিস যেন তোর গার্লফ্রেন্ড তোর জন্য ওয়েট করছে আর তুই সময় মতো পৌঁছাতে পারবি না। এই পোড়া কপালে গার্লফ্রেন্ড জুটবে নাকি? কে জানে, হয়তো 10-12টা জুটিয়ে রেখেছিস। দেখতে তো মন্দ না তুই। ওই দেখতে মন্দ না বলে গার্লফ্রেন্ড জুটে না। নিঝুম বলে, আহারে কি কষ্ট আমার ভাইটার। তোমার ননদটাকে তো বলতে পারো আমার সাথে প্রেম করার জন্য। ভুলেও ওদিকে নজর দিস না ভাই। কেন? তোমার হিটলার হাজবেন্ড আমাকে কি উপরে পাঠিয়ে দিবে? না, আমার ননদিনীর অলরেডি বয়ফ্রেন্ড আছে আর বাড়ির সবাই জানেও। আল্লাহ, আমি যেদিকেই তাকাই সেদিকে শুধু বুকিং হয়ে যায়। তারপর রাহার দিকে তাকিয়ে বলে, ছোট বাইরে তো ছোট একটা বোন নেই? থাকলে না হয় একটা কথা ছিল। রাহা হেসে বলে, আমার মামাতো বোন আছে ছোট। ওটাও বুকিং গো ভাবি। রাহা বড় বড় চোখ করে তাকায়। বিস্ময়ে মুখ হা হয়ে যায়। অবাক কণ্ঠে বলে, তামিমা প্রেম করে? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, তামিমা তো সব সময় বলে ও প্রেম করে না। কি মিথ্যেবাদী মেয়ে রে। অসীম রাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, কেন ভাবি, আপনি প্রেম করতেন না? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ বলে, বেশ জোরেই বলে, আস্তাক ফিরুল্লাহ। তিনজন একসাথে তাকিয়ে আছে রাহার মুখের দিকে। অসীম আবার বলে, ভাবি, আপনি প্রেম করতেন না? না না না, এসব কি বলছেন? মিলা রাহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এমন ভাবে বলছি যেন প্রেম করা মহা পাপ। হ্যাঁ, প্রেম করা পাপ তো। কে বলেছে তোমাকে? আম্মু বলেছে, আব্বু বলেছে, ভাইয়াও বলেছে। কি বলেছে? বলেছে কোনো ছেলের সাথে কথা বলবি না, কোনো ছেলে কিছু দিলে নিবি না, কোনো মেয়ে প্রেম করলে তার সাথেও মিশবি না, কেউ আজে বাজে কথা বলে তাদের সাথেও মিশবি না। প্রেম করা পাপ, আল্লাহ গুনাহ দেয়। ফেসবুকে তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা হয়নি? আমার তো ফোন নেই। তোমার ফোন নেই? না। তোমাকে ফোন কিনে দেয়নি? না, ভাইয়া বলেছিল এসএসসিতে ভালো রেজাল্ট করলে কলেজে ওঠার পর ফোন কিনে দিবে। ও, তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? না, ছেলেদের থেকে ফ্রেন্ডশিপ করলে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। তোমার ভাইয়া অনেক রাগী? হুম। তোমাকে অনেক বকা দেয়? হুম, আমাকে একটুও বকে না। আমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে। প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার খাবার খাইয়ে দেয়। আমার ভাইয়া অনেক ভালো। তোমার ফ্যামিলি ঠিকই বলেছে প্রেম করা ভালো না।
ওসব করতে নেই। হুম। অসীম পাগল, মাথায় সমস্যা হয়েছে, তাই প্রেম করতে চাই। অসীম মুখ বিকৃতি করে বলে, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাগল তুমি। পাগল বলেই তো তোর ভাইয়ের মতো বড় পাগলের সংসার করছি এখন। পেরিয়ে যায় কয়েকদিন। আকাশ অফিস জয়েন করেছে। বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে রাহাকে। রাহার উল্টাপাল্টা কথা কাজে বেশ মজা পায় সকলেই। রাহাও শেখ পরিবারের সাথে বেশ হাসি খুশি আছে। খুব বেশি বাবার বাড়ির কথা মনে পড়ে না। অসীমের সাথে বেশ বনিবনা হয়েছে রাহার। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির সকল সদস্য বাড়ি ফিরে এসেছে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। নাতনিকে নিয়ে খেলায় মেতে উঠেছে দুই ভাই। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করেছে রাতের খাবার। মিলা চা বানিয়ে কাপে ঢেলে নেয়। রাহা কিচেনে দাঁড়িয়ে আছে। কাজ করতে চাইলেও কেউ তাকে কাজ করতে দিচ্ছে না। মিলার চার ঢালা হয়ে গেলে রাহা ট্রে নিজের হাতে নিতে নিতে বলে, চা আমি নিয়ে যাই ভাবি। তোমার নিতে হবে না রাহা, আমি নিয়ে যাচ্ছি। বলেই রাহার হাত থেকে ট্রে নেওয়ার জন্য হাত বাড়ায়। দুজনের টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ পড়ে যায় রাহার পায়ের উপর। সাথে সাথে চেঁচিয়ে ওঠে রাহা। অনন্যা শেখ আর সাইমা শেখ দ্রুত এগিয়ে আসে। মিলা ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে দৌড়ে আসে রান্নাঘরে। রাহাকে নিচে বসে থাকতে দেখে আকাশ দ্রুত এগিয়ে এসে দেখে রাহার দুই পা লাল টকটকে হয়ে গেছে। পায়ের ওপর আর ফ্লোরে চাপ পড়ে আছে। আকাশ বুঝতে পারে এখানেও ঝামেলা পাকিয়েছে। মিলা ফ্রিজ থেকে বরফ এনে রাহার পায়ে দেয়। আমজাদ শেখ বলে, কি হয়েছে আবার? অনন্যা শেখ বলে, রাহার পায়ের উপর চা পড়ে গেছে। কিভাবে? মিলা মিনমিন করে বলে, আমি চা কাপে ঢেলে নিয়ে যাব, তখন রাহা নিয়ে যেতে চাই। ওর পায়ে পড়ে যাবে সেজন্য আমি নিয়ে যেতে চাই। যে ভয় করছিলাম সেটাই হয়। দুজনে টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপটা রাহার পায়ের উপরে পড়েছে। সমুদ্র মিলাকে বলে, রাহা নিতে চাইছিল, নিতে দিতে আবার টানাটানি করছো কেন? মিলা কিছু বলে না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মিলাকে কিছু বলবে না ভাইয়া, সব দোষ এই ঝামেলা রানীর। সব সময় ঝামেলা করে সব জায়গায়, ঝামেলা করতে ওস্তাদ। ওকে কে রান্নাঘরে আসতে বলেছে? মা তো তখন ওকে বারবার বলল ড্রয়িং রুমে যাওয়ার জন্য। ঝামেলা রানী, ঝামেলা না করলে পেটের ভাত হজমই হয় না বোধ হয়। সাইমা শেখ বলে, আহ আকাশ, কি শুরু করলি? মেয়েটাকে তোল, ওখান থেকে পায়ে পানি দিতে হবে। ওকে কোলে তুলে তোর রুমে নিয়ে যা। বাড়ির সকলের সামনে রাহাকে কোলে নিতে আকাশের কেমন অস্বস্তি হচ্ছে, লজ্জাও করছে। সাইমা শেখ আবার একই কথা বলে। আকাশ রাহাকে কোলে তুলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের মেঝে পরিষ্কার করতে শুরু করে। মিলা আবার চা বসায়। সাইমা শেখ রান্নার কাছে এগিয়ে যায়। সবাই আবার ড্রয়িং রুমে ফিরে আসে। আকাশ রাহাকে ওয়াশরুমে দাঁড় করিয়ে পায়ে ঠান্ডা পানি দিয়ে দেয়। রান্নাঘরে আর যাবে না, মনের ভুলেও। না গেলে কাজ শিখবো কিভাবে? কাজের থেকে তো ওয়াকাজি বেশি করো তুমি। এত ঝামেলা তুমি একা কিভাবে করো বলো তো? একটা মানুষ একা এত ঝামেলা করতে পারে? করতে চাই না তো, হয়ে যায়। কিছু করবে না, তাহলে ঝামেলাও হবে না। আচ্ছা। পানি দেওয়া শেষ করে রাহাকে রুমে এনে বেডে বসায়। টাওয়াল এনে পা মুছিয়ে দেয়। বার্নিং মলম আনার জন্য রুম থেকে বের হওয়ার সময় দেখে মিলা রুমে আসছে। হাতে চায়ের কাপ, অন্য হাতে বার্নিং মলম। তুই নিয়ে আসলি কেন? আমি যাচ্ছিলাম তো। নিয়ে এসেছি তো, কি হয়েছে? কিছু হয়নি। চায়ের কাপ আকাশের হাতে দিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। ফর্সা পা দুটো লাল হয়ে গেছে। মিলা নিজেই রাহার পায়ে মলম লাগাতে গেলে রাহা আটকে দিয়ে বলে, কি করছেন ভাবি? আমার কাছে দিন, আমি লাগাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি লাগাচ্ছি, তুমি চুপ করে বসো। রাহা চুপ হয়ে বসে থাকে। মিলা যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়। সরি ভাবি। সরি বলছো কেন? আমার জন্য চা নষ্ট হয়ে গেল, আবার কয়টা কাপ ভেঙে গেল। ভাইয়া আপনাকে বকা দিল। মিলা ফিক করে হেসে ওঠে। রাহার গা টেনে বলে, তোমার ভাইয়া আমাকে বকা দেয়নি, শুধু বলেছে তোমাকে কেন নিতে দিলাম না। শোনো রাহা, বাড়িতে কাজ করার জন্য আমরা আছি,
শুধু তো রান্নার কাজ বাকি, সব কিছু তো বুয়া এসে করে দেয়। তুমি নতুন বউ, এখন বেশি বেশি আকাশকে সময় দেবে, ওর কাছে কাছে থাকবে, ওকে চুমুও খাবে। মিলার কথা শুনে আকাশ বিষম খায়। কাশতে কাশতে মিলার মুখের দিকে তাকায়। মিলা মিটিমিটি হাসছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আকাশ যতক্ষণ রুমে থাকবে তুমিও রুম থেকে বের হবে না ততক্ষণ। ওকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, গলা জড়িয়ে ধরে শুয়ে থাকবে। আকাশ বড় বড় চোখ করে বলে, মিলা, কি শিখাচ্ছিস ওকে এসব? তুই চুপ থাক। আশ্চর্য, চুপ থাকবো কেন? এসব উল্টোপাল্টা কথা ওকে শিখাবি না একদম। শেখাবো, তোর তাতে কি? আকাশ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, যা শেখাবে তাই করবে। মিলার কথা শুনে এই বেকুবরাহা কিছু করে, কি হবে তাহলে? একটু পরে মিলা এসে দাঁড়ায় আকাশের পাশে। উল্টোপাল্টা বুদ্ধি শেখানো শেষ? না, ওকে শেখানোর আগে তোকে শেখানো উচিত। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কি বলতে চাইছিস? সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা হবে? তোদের বিয়ের কতগুলো দিন পেরিয়ে গেছে, অথচ তোদের মাঝে এখনো কিছু হয়নি। কে বললো তোকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স দেখেছিস? 27 বছর বয়স আমার। আর রাহা 16 বছর। আমার থেকে 11 বছরের ছোট। তো কি হয়েছে? কি হয়েছে? বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছি সব। আমার মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তখন বাবার বয়স ছিল 26 বছর। ভাইয়ার জন্মের সময় মায়ের বয়স ছিল 16 বছর। আকাশ তাকায় মিলার মুখের দিকে। মিলা আগের মতোই বলে, ছোট চাচিরও 17 বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি মায়েরও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন হয়তো সময়ের পরিবর্তনে মেয়েদের বয়স হয়, তারপর বিয়ে হয়। আগে কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে বাচ্চা হতো। আমি তোকে সেভাবে কিছু বলছি না। এখন বাড়ির বড়রা কেউ যদি বুঝতে পারে যে তোদের মধ্যকার দূরত্ব, তাহলে সেটা ভালো দেখাবে না আকাশ। তোর মতো করে কেউ হয়তো ভাববে না, তোর দোষও হয়তো কেউ দেখবে না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মিলা চলে যায়। আকাশ বাহিরের দিকে তাকিয়ে রইল এক মনে। ভাবতে থাকে মিলার বলা কথাগুলো। রুমে ফিরে আসে আকাশ। চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায়। রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে, তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পড়েনি। আকাশ রাহার পাশে বসে, পা টেনে নিজের কাছে এনে ভালোভাবে দেখে। তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কেন গিয়েছিলে রান্নাঘরে? ভাবিকে সাহায্য করতে। সাহায্য করেছো? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে, ঠোঁট উল্টে দিয়ে বলে, আমি কিছু করতে গেলে গন্ডগোল বাঁধিয়ে দেই শুধু। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করতে চাই সেটাতেই ঝামেলা করে বসি। আকাশ রাহার গালে হাত রেখে বলে, তোমাদের বাড়িতে তো কিছু করতে না, পানিটাও অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে। তাই যা করতে যাও ভুল হয়ে যায়। কোনো কিছু খুব দ্রুত শিখা যায় না, সময় লাগে। তুমিও আস্তে আস্তে শিখে যাবে। এখন আগ বাড়িয়ে কিছু করতেই হবে না। আস্তে আস্তে মা চাচি ভাবি শিখিয়ে দেবে। ততদিন একটু বড় আর ম্যাচিওর হও। কেন, আমি কি বড় হইনি? হ্যাঁ, বড় হয়েছো তো। শুধু হাতে পায়ে লম্বা হয়ে গেছো। তোমার বুদ্ধি শুদ্ধি এতটুকুও বড় হয়নি। সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই। ঠিকই বলেছো তুমি। এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিচে গিয়ে খাই, সকলেই থাকে। একদম না, বিছানা থেকে নামবে না তুমি। আচ্ছা। আকাশ চায়ের খালি কাপ আর পানির জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাহা পা দুটো ভাঁজ করে বসে। এখন আর জ্বালা করছে না। একটু পরে আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির জগ নিয়ে রুমে ফিরে আসে। পানির জগ সেন্টার টেবিলের উপর রাখে। খাবারের প্লেটটা দেয় রাহার সামনে। খাবারের প্লেটের উপর থেকে ঢেকে রাখা প্লেট তুলে পাশে রাখে। হাত ধুয়ে খাওয়া শুরু করো। রাহা খাবারের প্লেটের দিকে তাকায়, আবার তাকায় আকাশের মুখের দিকে। আকাশও রাহার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও। তুমি খাইয়ে দাও। আকাশ চোখ দুটো ছোট ছোট করে তাকায়। এ কোন মুসিবত রে বাবা, এখন খাইয়ে দিতে হবে?
বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি। সে ছেলে এখন আরেকজনকে কিভাবে খাইয়ে দেবে? রাহা, তুমি হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ। না, আজকে তুমি খাইয়ে দেবে, না হলে আমি খাবো না। বলে কাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাহা, বুঝতে পারছো না তুমি? আমি কখনো কাউকে খাইয়ে দেইনি। কখনো কাউকে দাওনি, তাই তো আজকে আমাকে দেবে। এ তো বিরাট মুসিবত। রাহা, খেয়ে নাও। বললাম তো, তুমি না খাইয়ে দিলে খাবো না। আমি কাউকে খাওয়াতে পারি না। আজকে পারবে। শেষ পর্যন্ত রাহার জেদের কাছে হার মেনে নেয় আকাশ। ডোর লক করে হাত ধুয়ে আসে, রাহার সামনে বসে বলে, তাড়াতাড়ি খাবে আর বড় বড় হা করবে। আচ্ছা। ভাত মাখিয়ে মুখে তুলে দেয় রাহার। রাহা বড় হাঁ করে মুখে নেয়। মাছের কাঁটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয়, আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে।